প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আমরা আজ ১০ই জানুয়ারির প্রথম প্রহরে, এই তারিখটি বাঙালি জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি তারিখ, খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, একটি ঐতিহাসিক দিন। আপনারা সবাই জানেন যে এই দিনটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে লন্ডন হয়ে ভারতে যাত্রা বিরতি দিয়ে বাংলাদেশে, প্রিয় স্বদেশের স্বাধীন বাংলাদেশে তিনি অবতরণ করেছিলেন, স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। দিনটি বাঙালির জন্য ভীষণই আনন্দের। জাতির পিতা সেদিন সমবেত জনতার উদ্দেশ্যে বাংলাদেশটা কেমন হবে সেই বাংলাদেশের একটি রূপরেখা তিনি দিয়েছিলেন। আমরা মূলত আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি স্বাধীন দেশে জাতির পিতা। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন রম্য লেখক ও কলামিস্ট হিলাল ফয়েজি। আমাদের সঙ্গে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি শুরু করব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আপনাকে দিয়েই। আজ বাঙালি জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। আপনার কাছে জানতে চাইব যে একদিকে বিজয়ের আনন্দ, আমরা বিজয় অর্জন করেছি 16ই ডিসেম্বর, এই সময় থেকে 10 জানুয়ারি পর্যন্ত জাতির পিতাকে ছাড়াই বাংলাদেশ, এই সময়টি আমরা জাতির পিতার জন্য অপেক্ষা করছিলাম। এই সময়টিকেই আপনি কিভাবে দেখেন এবং পিতার প্রত্যাবর্তনে সেদিনের 72-এর 10 জানুয়ারির দিনটি কেমন ছিল সেই বিষয়টি আমরা শুরুতে আপনার কাছ থেকে জেনে নেব। আমি প্রথমেই 21 টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তার কলক পশুরীদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা, বন্ধুবর বীর মুক্তিযোদ্ধা শহীদ কামাল জামাল শেখ রাসেল সহ সেই কালো রাতে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতীয় 4 নেতা যারা কারাগারে নিহত হয়েছেন, 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবিএফ সহ যারা গণতন্ত্র রক্ষা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এই ঐতিহাসিক দিনে, আমি বলবো এটা ঐতিহাসিক দিন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য। দিনে আমি আমার সংক্ষেপে কিছু কথা বলতে চাই। বিজয়ের মাস ডিসেম্বর মাস, আমাদের গৌরবের মাস, আনন্দের মাস। পাশাপাশি এই ডিসেম্বর মাস 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ঠিক বিজয়ের 1 দিন আগে, 1.5 দিন আগে তাদেরকে ঘর থেকে টেনে নিয়ে নৃশংস হত্যা করা হয় বাংলাদেশটাকে মেধাশূন্য করার জন্য। পাকিস্তানি বাহিনী জেনেছেন এবং তাদের পরিষ্কার হয়ে গেছে যে কয়েক ঘন্টা কয়েক দিনের মাত্র বাকি দেশ স্বাধীন হবে, তাদের এই দেশে আর জায়গা নেই। এই যাওয়ার শেষ মুহূর্তে এই ঘটনাটি তারা করেছেন। আমরা তখন অধীর আগ্রহে বসে আছি, ঢাকা ঢুকবো, শেষ সম্মুখ যুদ্ধ হবে কিংবা তারা সারেন্ডার করবে, হয় শহীদ তা না হয় গাজী। এই 2টা মূল মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি ঢাকার দিকে। এই ঢাকা থেকে কয়েক মাইল দূরে এই বসুন্ধরার সিটির একটু পিছনে ইসাপুরা বাজার, ত্রিমোহনী, এইখানে অবস্থান আমরা করছি। এটা নোম্যান্স ল্যান্ডই বলা চলে।
আমরা এই জায়গাটা পুরো মুক্ত করে ফেলেছি। এইটা ধরতে গেলে 4 ডিসেম্বর থেকেই আমরা এই জায়গাটা মুক্ত করে ফেলেছি এবং বিজয় বেশে আমরা 16 ডিসেম্বর বিকাল 4টা থেকে 4:30 ডিসেম্বর মাস তো আপনার দিন ছোট, বিকাল বেলা আগে আমরা ঢাকা ঢুকে পড়ি, এসে বাংলার ঢাকার মাটিকে চুমুকে এই ডিআইটির উপরে, যেটা তখন পিটিভি ছিল, এই পিটিভির উপরে এসে আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা উঠিয়ে আমরা উল্লাসে ফেটে উঠি, জয় বাংলা স্লোগান দিয়ে আমরা বিজয় উল্লাস করতে থাকি। বিজয় আমরা 16 তারিখে করেছি ঠিকই, বঙ্গবন্ধু বিহীন এই বিজয় ছিল অর্থহীন। বঙ্গবন্ধু ছাড়া আমরা স্বাধীনতা চিন্তাই করতে পারিনি। 16 তারিখ থেকে শুরু করে 10ই জানুয়ারি আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। তখনও জানি না আমরা বঙ্গবন্ধু বেঁচে আছেন না বেঁচে নাই, উনি কি দেশে ফিরতে পারবেন না দেশে ফিরবেন না, উনি কি কারাগারে বন্দী না তাকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু একটা অনিশ্চিত অবস্থায়, বিশেষ করে আমরা মুক্তিযোদ্ধার বয়স কম, অধীর আগ্রহ অপেক্ষা, প্রতিদিনই আমরা খবর নিতে থাকি, এই বুঝি একটা খবর আসবে, রাখাল রাজা, আমাদের স্বপ্নের রাজা জাতিপিতা বঙ্গবন্ধু দেশে ফিরে আসবে। আমাদের একটা বিশ্বাস ছিল যে জাতির পিতা আমাদের মাঝে ফিরে আসবে। হঠাৎ 9 তারিখে আমরা খবর পেলাম, শুনতে পেলাম বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয়েছে, লন্ডন হয়ে ভারত কলকাতা হয়ে ঢাকায় ফিরবে। আমাদের তো মানে আর আনন্দের কোনো সীমা নাই বলা চলে। জাতির পিতা ফিরে আসবেন, উনি না আসা পর্যন্ত স্বাধীনতা আমাদের কাছে অপূর্ণ ছিল। পূর্ণতা লাভ তখনই করবে যখন বঙ্গবন্ধুকে আমরা স্বচক্ষে এই মুক্ত বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের এক নজর দেখব, তখনই আমাদের এই স্বাধীনতা পূর্ণতা লাভ করবে। সে অধীর আগ্রহে আমরা বসে আছি, সকাল থেকে আমরা অধীর আগ্রহে বসে আছি, বঙ্গবন্ধু আসবেন, এয়ারপোর্টে যাব। কিন্তু লক্ষ লক্ষ মানুষ, আমরা এই স্রোতের মধ্যে হারিয়ে গেলাম, বঙ্গবন্ধুর কাছে যেতে পারলাম না। রাস্তার ধারে আমি দাঁড়িয়ে রয়েছি, 10 পা আগাই 30 পা পিছিয়ে ধাক্কায় মানুষ নিয়ে যায়। কি মুক্তিযুদ্ধ আমরা করেছি, আমাদের কোনো তখন ইয়েই নেই। মানুষের স্রোতের, মানুষের আবেগে, মানুষের বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য যেভাবে মানুষ ছুটছে এয়ারপোর্টে দিয়ে, যেটা সচক্ষে না, যারা না দেখছে এ কিন্তু কল্পনা করা যাবে না। বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে ভালোবাসা, বঙ্গবন্ধুর প্রতি যে মানুষের যে টান, বঙ্গবন্ধুর প্রতি যে তাদের যে এই যে একটা অন্তরের টান, সেদিন কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি। নেমে যখন আসতে শুরু করলেন তিনি এয়ারপোর্ট থেকে, খোলা জিপ করে আসতেছেন, দূর থেকে দেখি যত দূরে আগাই, আমি আবার বললাম 10 হাত যদি আগাই আমরা, ধাক্কায় আমাদের 100 হাত পিছিয়ে নিয়ে যায়। কে কোথায় ছিটকে পড়ছি কোনো খোঁজ খবর নাই, জনসমুদ্র সমুদ্র হয়ে গেল একেবারে। আর মানুষ উল্লাস, ফুলে ছড়াছড়ি, জয় বাংলা স্লোগান, স্লোগান মুখরিত। আজকে সেই জয় বাংলা অনেকেই দিতে চায় না। যে মূল মন্ত্র নিয়ে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনা বাংলা স্বাধীন করতে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধ যারা আমরা করছি, আমাদের একটাই স্লোগান ছিল জয় বাংলা। জয় বাংলা স্লোগানটা দিলে আমাদের বুকের ছাতিরা 3 হাত চড় হয়ে যেত, সাহস বেড়ে যেত। পাক হানাদারকে হত্যা করার জন্য যে স্প্রিয়াটা হতো, সাহসটা বাড়ত এই জয় বাংলা স্লোগানটা দিলে। একাকার হয়ে যেতাম আমরা। আজকে 10ই জানুয়ারি, আজকে দেখবেন অনেকেই এই দিবসটা পালন করবেন। তাদেরকে বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করতে পারি আমরা? এরা পাকিস্তানের প্রেতাত্মা, এখনো পাকিস্তানের প্রেতাত্মার বাংলাদেশে অবস্থান করে। এদেরকে যতক্ষণ পর্যন্ত না চিরতরে বাংলাদেশ থেকে উৎখাত করা না যাবে, শিকড় উপড়ে ফেলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র চলবে। আমি এখন একটা কথা বলি, ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে। এখন থেকে আজকে আমাদের শপথ হবে, আর বাংলাদেশে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। তাহলে বাংলাদেশটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা আমরা সফল করতে পারবো। জি, আপনার কাছে আসবো আবার, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকেন। আমি যেতে চাই আনোয়ার স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাই যে বঙ্গবন্ধু ওই দিন বক্তৃতায় বলেছিলেন যে
আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাস্টে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। এই যে রেসকোর্স ময়দানে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই রেসকোর্স ময়দানে এসেই তিনি তার প্রিয় বাঙালি, তিনি বাঙালিকে ভালোবাসতেন। আরও বলেছিলেন যে আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে। স্যার, এই বক্তব্যগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। বঙ্গবন্ধু 10 জানুয়ারি বাংলাদেশে ফিরলেন। সেদিনের তাৎপর্য আমার কাছে 3টি মাত্রায় চিহ্নিত। মনে রাখতে হবে 10 জানুয়ারি শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, ভারতের জন্য। কারণ বঙ্গবন্ধু ঢাকা আসবার পথে দিল্লিতে যাত্রা বিরতি করেছিলেন। আর কেন করেছিলেন তার ব্যাখ্যা তিনি তার ভাষণে দিয়েছেন, যে মহান বন্ধু প্রতিম দেশ, বন্ধু দেশ ভারত, মহীয়সী প্রধানমন্ত্রী যিনি মানুষের নয় মানবতার নেতা, তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে হয়েছে তাকে, সেই জন্য তিনি থেমেছিলেন। আরেকটি কথা জানা দরকার, যে বঙ্গবন্ধু দিল্লি থেকে কলকাতা যাবার কথা ছিল, কলকাতায় একটি ভাষণ দিতেন, তারপরে ঢাকা আসার কথা। তাহলে সেইভাবে যদি আসতেন সন্ধ্যা হয়ে যেত, আর রেসকোর্সের ভাষণ শুনতাম না, আপনি যে ভাষণ থেকে উদ্ধৃতি দিলেন। কিন্তু এই প্রসঙ্গক্রমে বঙ্গমাতার কথাটা ভুলে যাওয়া উচিত না। তিনি তাজউদ্দিনকে ডেকে বললেন যে কলকাতা সফর বাতিল করতে হবে, নইলে ঢাকায় এসে বক্তৃতা করতে পারবেন না। এবং তাজউদ্দিন দিল্লিতে PN হাকসারের সঙ্গে যোগাযোগ করে সে ব্যবস্থা করলেন যে দিল্লি থেকে সরাসরি ঢাকা। আচ্ছা, তো ঢাকা এলেন। তো এখন মনে রাখতে হবে বঙ্গবন্ধুর যে ব্যক্তি সত্তা, একেবারে তার ছোটবেলা থেকে 55 বছর বয়স পর্যন্ত আমি যখন পর্যালোচনা করি, তখন তার মধ্যে কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য পাই। দুটো তো ফিডেল কাস্ট্রো বলেই দিয়েছেন, সাহস আর ব্যক্তিত্ব। তার সঙ্গে আমি যুক্ত করি প্রচণ্ড আত্মবিশ্বাসী। নেতাকে আত্মবিশ্বাসী হতে হয়, আত্মবিশ্বাসী না হলে চলে না, দূরদর্শী হতে হয়। তো বঙ্গবন্ধু এই যে দুটো বাক্য আপনি বা দুটো জায়গা থেকে উদ্ধৃতি দিলেন, দুটি তার আত্মবিশ্বাসের কথা। কারণ তিনি বলেছিলেন, আমি জানতাম বাংলাদেশের মানুষ স্বাধীন হবে। আবার এই যে আর একটি কথা বলা হলো যে আজ আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে, বাংলাদেশ আজ স্বাধীন। প্রথমত পরিতৃপ্তি, দ্বিতীয়ত তার আত্মবিশ্বাসের কথা। আত্মবিশ্বাস তো তিনি এমনকি পাকিস্তানি কারাগারে 290 দিন কাটিয়েও লন্ডনে গিয়ে যে প্রথম সংবাদ সম্মেলন করলেন, সেখানে একজন বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি বাংলাদেশে গিয়ে কি করবেন? গোটা দেশ তো যুদ্ধ বিধ্বস্ত। বঙ্গবন্ধু বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিয়েছিলেন, আমার মাটি আর মানুষ যদি থাকে আমরা আবার উঠে দাঁড়াবো। সেই কাজটি শুরু হলো কিন্তু ওই ভাষণের মধ্য দিয়ে। কারণ 7 মার্চের ভাষণ ছিল সংগ্রামী আগামীর ইঙ্গিত। 7 মার্চের ভাষণ ছিল বাঙালির সিদ্ধান্ত গ্রহণের ভাষণ। বাঙালি সেদিন সিদ্ধান্ত নিয়েছিল স্বাধীনতা আমাদের হবে, বঙ্গবন্ধুর ভাষণ শোনার পরে। 10 জানুয়ারির ভাষণ সেই প্রাপ্ত স্বাধীনতা ভিত্তিক দেশ গড়ার কাজ কিভাবে হবে তারই দিক নির্দেশনা এখানে ছিল আর কি। তো প্রথমেই নেতা আত্মবিশ্বাসের কথা বললেন, নেতা তার পরিতৃপ্তির কথা বললেন, এবং তার পরিতৃপ্তি কি পরিমাণ ছিল যে তার প্রিয় কবি রবীন্দ্রনাথকে সম্বোধন করে বললেন, কবিগুরু দেখে যাও তোমার বাঙালি আজ মানুষ হয়েছে, তারা লড়াই করে স্বাধীন হচ্ছে। এর আগে কবিগুরুর পংক্তিটি উদ্ধৃত করলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জরুরি রেখেছ বাঙালি করে মানুষ করনি। তো মানুষ হয়েছে।
বঙ্গবন্ধু সারা বিশ্বের সামনে বুক উঁচিয়ে বললেন, গলা উঁচিয়ে মুখ উঁচিয়ে বললেন যে বাঙালি আজ মানুষ হয়েছে। এবং বাঙালি, তিনি আরো একটা বাক্য বলেছেন, বাঙালি আজ যা করেছে, এবার যা করেছে তার নজির ইতিহাসে নাই। কথাটা ঠিকই। তিনি যুদ্ধ থেকে বিচ্যুত, জনগণ থেকে বিচ্ছিন্ন, দেশ থেকে অনেক দূরে, কিন্তু তিনি জেনেছেন এই বাঙালি যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এই দারুণ অসম এবং পৃথিবীর মধ্যে সংক্ষিপ্ততম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেছে বাঙালি। এবং মনে রাখতে হবে বঙ্গবন্ধু সেটা ভালো করেই বুঝেছেন এই দুদিনের মধ্যেই, যে এ দেশকে স্বাধীন করেছে আম জনতা। বাংলার কৃষক, শ্রমিক, মজুর সবাইকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তো আরো একটি কথা কিন্তু মনে রাখতে হবে যে ভাষণের শুরুতে তার কৃতজ্ঞতার পরিমাণটুকু বেশি ছিল, বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা। এটা ভাষণের শুরুতে যেমন ছিল ঠিক তেমনি মাঝে শেষের দিকে সারাটা ভাষণ জুড়ে কৃতজ্ঞতা। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এবং তো কি ভীষণ আবেগী, হ্যাঁ, কি ভীষণ আবেগ। একটা আবেগী ভাষণ দিয়েছেন। বারবার তিনি রুমাল দিয়ে চোখ মুছছিলেন। আমরা আমাদের জন্মও হয় নাই, আমরা দেখতে মানে এই ভিডিও ফুটেজে দেখি আর কি। আমরা যা দেখি ক্লান্ত, অবসন্ন। তবে এখানে একটু ব্যাপার আছে, একটু বলে রাখি। ৭ মার্চের ভাষণ যখন তিনি দেন, অলিখিত স্বতঃস্ফূর্ত। 10 জানুয়ারির ভাষণ অলিখিত স্বতঃস্ফূর্ত। ৭ মার্চের ভাষণ যখন তিনি দেন, তখন তার শরীরে 100 ডিগ্রির উপরে জ্বর, দারুণ মানসিক উৎকণ্ঠা। আবার 10 জানুয়ারির ভাষণ যখন দেন, তখন বন্দিত্বের ক্লান্তি, অবসন্নতা সব তাকে ভিড় করে আছে তার সারা অবয়বে, দেখাই যাচ্ছে, আমরা ভিডিও ফুটেজে দেখি। এবং ৭ মার্চে তিনি যথেষ্ট আত্মপ্রত্যয় নিয়ে কথা বলেছেন, বাঙালির জন্য সিদ্ধান্ত গ্রহণের পথ তৈরি করে দিয়েছেন। 10 জানুয়ারির ভাষণেও ওই ক্লান্তি সত্ত্বেও, ওই অবসন্নতা সত্ত্বেও আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন। সেদিন বাঙালি বুঝেছিল বাংলাদেশ টিকে যাবে। ওই নেতার মুখ থেকে শুনেছিল বাংলাদেশ টিকে যাওয়ার বাণী। কারণ একটু বলে রাখি যে 16 ডিসেম্বর আমরা শত্রু মুক্ত হলাম। 22 ডিসেম্বর আমাদের মুজিবনগর সরকার ঢাকায় এলেন। কিন্তু তারপর থেকে বাংলাদেশে বেশ কিছুটা শঙ্কা জেগে গিয়েছিল। শঙ্কাটা হচ্ছে এই রাষ্ট্রটি কিভাবে চলবে। এবং চীনের প্রচারণা চলছে যে বাংলাদেশকে চীন বলেছে মানচুকুও। মানচুকুও মানে হচ্ছে জাপান উত্তর চীনে মঙ্গোলিয়ার কাছাকাছি ভূমি দখল করে নিয়ে 1932-এ একটি উপরাষ্ট্র তৈরি করেছিল আর কি, উপগ্রহের মতো উপরাষ্ট্র, তাকে মানচুকো বলা হয়। 1945-এ দ্বিতীয় মহাযুদ্ধ শেষে চীন এই ভূখণ্ড ফেরত পায়। তো বঙ্গবন্ধু কিন্তু ভাষণে একটি জায়গায় বলে দিলেন, এই চীনের প্রচারণা প্রতিরোধ করবার জন্যই তিনি বললেন যে দিল্লিতে আমার সঙ্গে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা হয়েছে, আমি যখনই বলবো ভারতীয় সৈন্য তখনই চলে যাবে। এখনই আস্তে আস্তে যেতে আমি যেদিন বলবো সেদিনই যাবে। হ্যাঁ, আস্তে আস্তে যেতে শুরু করেছে। এবং একটু বলে রাখি 6 থেকে 8 ফেব্রুয়ারি কলকাতা সফর করলেন, যেটা স্থগিত করা হয়েছিল। শীর্ষ বৈঠকে মিসেস ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধুর কথা হচ্ছে এবং দুপক্ষের উপদেষ্টারা আছেন। বঙ্গবন্ধু বলে বসলেন যে আপনার সৈন্য কবে ফেরত যাবে, সরাসরি বলে দিলেন। তো শ্রীমতী ইন্দিরা গান্ধী যথেষ্ট প্রত্যুৎপন্ন মতিত্বের অধিকারী, উপস্থিত বুদ্ধি তার ছিল। তিনি বললেন আমি জেনেছি আপনার জন্মদিন 17 মার্চ, তার মধ্যেই যাবে। বঙ্গবন্ধু কথা আদায় করে নিলেন, একেবারে যাকে বলে সময়সূচি। কিন্তু আমরা তো জানি যে 12 মার্চের মধ্যে ভারতীয় সৈন্য চলে গেছে। জাপানে মার্কিন সৈন্য ঢুকেছে, আজ পর্যন্ত যায়নি। দক্ষিণ কোরিয়াতে আজ পর্যন্ত যায়নি। জার্মানিতে ছিল যা ইতিহাসের
পালা বদলের কারণে চলে গেছে। কিন্তু ভারতীয়দের আর পরিকল্পনাই ছিল জুন মাস পর্যন্ত থাকতে হবে, বাংলাদেশকে সাহায্য করতে হবে, কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে। সেই ভারতীয় সৈন্য 12ই মার্চের মধ্যে চলে গেল এক বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের সম্মোহনী প্রভাব ছাড়া আর কিছুই কারণ নয়, এটা মনে রাখতে হবে। ভাষণটিতে আমি শুনেছিলাম। স্যার আপনার কাছে আসবো, আমি একটু যেতে চাই হিলাল ফয়েজের কাছে। হিলাল ফয়েজি, আপনার কাছে জানবো, আমি আরেকটি ভাষণ থেকে আরেকটি কথা বলতে চাই যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আজ আমার অনুরোধ, আজ থেকে আমার হুকুম, ভাই হিসেবে, নেতা হিসেবে নয়, প্রেসিডেন্ট হিসেবে নয়, প্রধানমন্ত্রী হিসেবে নয়, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। বঙ্গবন্ধু সেদিন দেশ গঠনের যে কথা বলেছিলেন, এই কথাটিতেই কিন্তু সেই বিষয়গুলোই উঠে আসে। আপনার কাছে এই যে বঙ্গবন্ধু দেশ গঠনের ওই দিনের ভাষণে দেশ গঠনের একটা চিত্র তিনি তুলে ধরেছিলেন, আপনার কাছে তারই বিশ্লেষণ জানবো। জনাব হিলাল ফয়েজি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার হ্যাঁ, শুনতে পাচ্ছি। 10ই জানুয়ারির সূচনা লগ্নে আপনাদের এই টিভির মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন হিসাবে আজ কথা বলার যে সুযোগটুকু পেয়েছি, এটা আমাকে পরম তৃপ্তি দিচ্ছে। যেন মুক্তিযুদ্ধে বিজয়ের সময় যে অনুভূতি ছিল, সেই অনুভূতি ফিরে আসছে। আপনি যে কথাটি বললেন, বঙ্গবন্ধু বললেন যে যদি বেসিক প্রয়োজনগুলো জনগণের না মেটাতে পারি, তাহলে স্বাধীনতা বৃথা যাবে। আমি নিজে আমার বিপ্লব নায়ক ছাত্র ইউনিয়নে ছিলেন। আমি ছাত্র ইউনিয়নে আমাদের ছাত্র ইউনিয়ন নায়ক কমিউনিস্ট পার্টির যে বিশেষ গেরিলা বাহিনী ছিল, সেই গেরিলা বাহিনীর আমরা বলা যায় যে আওয়ামী লীগের পাশের প্রধান মিত্র। এবং আমাদের মূল কথাই ছিল আমরা স্বাধীন বাংলাদেশ চাই এবং সাধারণ মানুষের স্বাধীন বাংলাদেশ চাই। আদমজি বাওয়ানির বদলে নতুন আদমজি বাওয়ানি চাই না। বঙ্গবন্ধু ঠিক একই স্পিরিটের লোক ছিলেন, একই অনুভবের লোক ছিলেন। আমরা হয়তো বাম ধারার বা বিশেষ কিছু তাত্ত্বিক বিশ্লেষণ ছিল, উনি খুব সহজে, খুব স্বাভাবিক এবং সাবলীল ভাবে সাধারণ মানুষের তাদের পেটে খাওয়ার কথা, তাদের মূল প্রয়োজনগুলো মেটার কথাটা অনুভব করতেন। এবং সেটা প্রথম তার বক্তব্যে নানাভাবে অনেকগুলো দিক আছে। যেমন তিনি বলেছেন যে মার্কস লেনিন আমরা পড়ব, আমরা রবীন্দ্রনাথ পড়ব, মানে যে একটা উদার সবকিছু যে আপনি কি শুনছেন? আপনার ভাবে থাকবে। এবং কিছুকাল পরে ঘোষণা করলেন বাংলাদেশ হবে প্রাচ্যের। নেশন স্মাইলস টুডে, নেশন স্মাইলস টুডে। কোন অসুবিধা হচ্ছে? জি, এখন শুনতে পাচ্ছি আমরা। আপনার নেট কানেকশনে হয়তো কিছু দুর্বলতা আর কারণে আমরা মাঝে মাঝে আটকে যাচ্ছে। জি আচ্ছা, নেশন স্মাইলস টুডে বাংলাদেশ অবজারভারের হেডলাইন ছিল।
এবং সত্যি 16ই ডিসেম্বর বিজয়ী হয়েও আমরা সেই রকম ভাবে উৎফুল্ল হতে পারেননি যেটা মায়া সাহেব বললেন। আমাদের মনে উনি আসবেন, উনি আসবেন, উনি আসবেন, উনি না আসলে, যদি না আসেন, যদি না আসেন কথাটা ভাবতেই পারি না। কেননা খুব করে দেখবেন যে বাংলাদেশে বেশ কয়েকটি বাহিনী ছিল, কাদেরিয়া বাহিনী, মুজিব বাহিনী, আমাদের বিশেষ গেরিলা বাহিনী, মায়ের সাহেবদের ক্র্যাক প্লাটুন, এমনিভাবে নানাভাবে নানা জায়গায় অস্ত্র সহ আমরা ছিলাম। এই লোকগুলির মধ্যে যদি গরমিল হয় এবং কিছু বেঁধে যায়, পুরো দেশটা মারাত্মক একটা মানে বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। বঙ্গবন্ধু একমাত্র সেই ব্যক্তি যিনি বাহিনীগুলোকে, এই বাহিনী আমরা সবাই অস্ত্র জমা দিয়েছি। বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব যদি, বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব এই অসম্ভবকে সম্ভব করেছে। এবং আমি এই ভারতের সৈন্য যাওয়ার পরিস্থিতি হতো না, বঙ্গবন্ধু আছেন বলেই তারা সৈন্য সরাতে একটা ভরসাও পেয়েছেন। অনেকগুলো দিক আছে। তো আমাদের সৌভাগ্য যে আমাদের জাতিসত্তার প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার এক অসাধারণ সাহস ছিল এবং বিশ্বাসের দৃঢ়তা ছিল। 61 সালে তিনি কমরেড মনি সিং এর সঙ্গে গোপন বৈঠক করলেন। কমরেড মনি সিং তখন আন্ডারগ্রাউন্ড। খোকা রায়ের সঙ্গে বৈঠক করলেন মানিক মিয়া সহ। সেখানে বললেন আমি স্বাধীন বাংলা চাই। কমরেড মনি সিং বললেন শেখ সাহেব একটু ধৈর্য ধরেন, সময় আসে নাই। তো বঙ্গবন্ধু বললেন দাদা আমার নেতা সরদি সাহেব তো একই কথা বলেন, সময় আসে নাই, সময় আসে নাই। কিন্তু আমরা কথা রেখে গেলাম যে ওই স্বাধীন হওয়া ছাড়া আমাদের কোনো বাঙালির কোনো মুক্তির পথ নাই। এবং মুক্তির পথের মধ্যে আপনি যে কথাটি বললেন, ভাত, কাপড়, জমি, কাজ, সাধারণ মানুষের উন্নয়ন, এটাই হচ্ছে ওনার প্রধান ব্রত এবং যেই ব্রত নিয়ে আজও আমাদের সকলকে চলতে হবে। ধন্যবাদ। জি, আমরা একটা ছোট্ট বিরতি নেব। আপনারা দুজনে আমাদের সাথে সংযুক্ত থাকুন। বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভেলে 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভেলে 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করছি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। আমাদের আজকের বিষয় স্বাধীন দেশে জাতির পিতা। আবারও যেতে চাই মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, বীর বিক্রম আপনার কাছে। মায়া, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে ষড়যন্ত্র থেমে নেই। বঙ্গবন্ধু কিন্তু ওই দিনের ভাষণে বলেছিলেন যে ষড়যন্ত্র থেমে নেই, বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জাতির পিতা সেদিন যে দেশের রূপরেখা দিয়েছিলেন, যে সোনার বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ সেই বাংলাদেশে বা তার পিতার দেখানো পথেই হাঁটছেন। আপনি বলছিলেন যে ষড়যন্ত্র থেমে নেই, তার পিতার দেখানো পথে আমরা হাঁটছি, বঙ্গবন্ধু কন্যা হাঁটছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময়টাতে বাংলাদেশ আরো অনেক বেশি উন্নতি করেছে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে সপরিবারে বাংলাদেশ আরো অনেক আগেই উন্নত বাংলাদেশে পরিণত হতো। আমি আরেকটি উদ্ধৃতি দিয়েই আপনার কাছে আলোচনায় যেতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশ হবে গণতন্ত্র, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আপনার বিশ্লেষণ জানবো। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণহীন সমাজ ব্যবস্থা।
অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, মানুষের মুখে হাসি ফুটানো, পেটে ভাত আর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই দেশের মানুষ, কোনো মানুষ না খেয়ে মরবে না, কাপড় পরবে, শিক্ষায় শিক্ষিত হবে। এই দেশ থেকে চিরতরে, আমরা পাকিস্তানে আমরা স্লোগান দিতাম 21টি পরিবার বাংলাদেশটাকে শোষণ করছে। এই দেশের জন্য আর 21টি পরিবার জন্ম না নেয়, তার জন্য বঙ্গবন্ধু সংগ্রামের একটু বড় হাতিয়ার ছিল। সাধারণ মানুষ নিয়ে বঙ্গবন্ধু ভাবতেন, গরিব দুঃখী মানুষকে নিয়ে তিনি চিন্তা করতেন। গরিব মানুষের, সাধারণ মানুষ কিভাবে ভালোভাবে থাকতে পারে, সেটি ছিল তার মূল মন্ত্র। তার এটি নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু মাথা নত করেন। তার স্বপ্ন এই দেশটাকে স্বাধীন করতে হবে। এই দেশ যদি স্বাধীন না হয়, পাকিস্তানের গোলামি এই দেশের মানুষ কখনো কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাহলে তার মূল লক্ষ্যই হল, এর থেকে যদি পরিত্রাণ পেতে হয়, এর থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে একমাত্র পথ হলো আমাদের স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে, আমাদের এই পরাধীন থেকে মুক্ত হতে হবে। আমি সেই মূল মন্ত্র নিয়েই দীর্ঘ 21টি বছর লড়াই সংগ্রাম করেছে, জেল, জুলুম, অত্যাচার উপেক্ষা করে কিন্তু একটি জায়গায় নিয়ে আসতেন। সেটা আমি সংক্ষেপ করি, 7ই মার্চে দিন। 7ই মার্চে তার এই 18 থেকে 19 মিনিটের বক্তব্য, ভাষণেই সেদিনই পরিষ্কার হয়ে গেছে যে আমাদের আর পশ্চিমাদের সঙ্গে আর থাকার কোনো রাস্তা নাই, উপায় নেই। আমাদের এখন নিজের পায়ে দাঁড়াতে হবে, ট্রেনিং নিতে হবে, অস্ত্র জোগাড় করতে হবে এবং বাংলাদেশটা স্বাধীন করতে হবে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে। একটু আগে আমার সদ্য ভাই যে কথাটা বললেন, যে পৃথিবীর ইতিহাসে কোথাও 9 মাস, পুরো 9 মাসও হয় নাই, 9 মাসের মধ্যে একটা দেশ স্বাধীন হওয়ার সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে নেই। এটা একমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর যে ডাকটা ছিল, বঙ্গবন্ধুর যে স্পিড আমাদের মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন, বঙ্গবন্ধু যে আমাদের যেভাবে গড়ে তুলেছেন দেশটাকে স্বাধীন করার জন্য, সেটাকে আমরা অন করেছিলাম, বিশ্বাস করেছিলাম এবং বিশ্বাস করেই, মর্যাদা রেখেই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বলেই অল্প সময়ের মধ্যেই আমরা দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। স্বাধীন হওয়ার আগেও আমি যে কথা বলছিলাম, যখন যুদ্ধ চলছিল তখনও কিন্তু খন্দকার মুশতাকের নেতৃত্বে এই দেশে কিন্তু ষড়যন্ত্র চলছিল, তখনও ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু যখন দেশে আসলেন 3.5 বছরের মাথায় এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে। তার কারণ স্বাধীন বাংলাদেশটা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারবে, ভিক্ষুকে জাতির জন্য করে পঙ্গু আজকে দেশ হিসেবে যেন জীবিত থাকতে পারে, তার জন্য এই ষড়যন্ত্র। আমরা বলি এখন যে 49-50 বছর আমরা পার রাখছি, এখন বর্ষবর্তী করবো 50 বছরে আমরা সুবর্ণ জয়ন্তী। কিন্তু এই 49 বছরের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, মাত্র আওয়ামী লীগ বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে 3.5 বছর, আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 96 থেকে 2001-5, আর এখন এই একটানা 12 আর 5 কত 17, আর যদি 3.5 ধরেন তো 20.5 বছর হলে আওয়ামী লীগ ক্ষমতা। আর প্রায় 28.5 বছর কিন্তু 28 বছর কিন্তু এই আপনার পাকিস্তানি পেতার তারা ক্ষমতায় ছিল, ষড়যন্ত্র করে ক্ষমতায় রয়েছে, কারফিউ দিয়ে দেশ পরিচালনা করেছে, তারা আগুন সন্ত্রাসী করে তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চেষ্টা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী 12 বছর ক্ষমতায়, তারপরও যেন দেশ সুন্দর পরিচালনা করতে না পারে তার জন্য নানান ভাবে ষড়যন্ত্র, দেশীয়, আন্তর্জাতিক বা বিদেশে ষড়যন্ত্র করছেন, দেশে বসে ষড়যন্ত্র করছেন এবং তাকে হত্যা করার জন্য 19 বার 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ তাকে হত্যা করার পরিকল্পনা করেছে। সর্বশেষ বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভাবছিল এই দেশের মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা এবং স্বাধীনতার কথা। এবং শোনা যায়, জি,
জি, শোনা যাচ্ছে, আপনি বলেন। গণতন্ত্রের গণতন্ত্রের কথা যেন কেউ বলতে না পারে, তার জন্য একদম পাকা বক্তব্য করে তারা ষড়যন্ত্র করেছে। বঙ্গবন্ধু হত্যা করার পর দেখলো এটা কোনো মতো সম্ভব হয় না, তার সূর্য কন্যার নেতৃত্বে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে, ক্ষমতায় রয়েছেন, এবং তখন ভাবলো যদি শেখ হাসিনা বেঁচে থাকে এবং তার দলের শীর্ষস্থানীয় নেতারা যদি বাঁচে, তাহলে তাদের স্বপ্ন, তাদের যে ষড়যন্ত্র কখনো কোনোদিন পূর্ণতা পাবে না। তাই আপনি 21শে আগস্ট আমাদের শান্তির সমাবেশে জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকে সপরিবারে একসাথে সবাইকে হত্যা করার পরিকল্পনা করে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, বাংলাদেশের মানুষের দোয়ায় জননেত্রী বেঁচে গেছেন, আওয়ামী লীগ নেতা বেঁচে গেছেন। ধরেন ওই দিন যদি জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা যদি ওই দিন সবাইকে মারা হতো, তো বাংলাদেশের অবস্থাটা কি হতো? কত বড় ষড়যন্ত্র! এই ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নাই। একটা পর একটা ষড়যন্ত্র করতেছে। আওয়ামী লীগকে শেষ করো, স্বাধীনতার পক্ষে শক্তিকে শেষ করো, শেখ হাসিনাকে শেষ করো, তাহলেই তাদের যে স্বপ্ন তা পূর্ণতা লাভ করবে। তাই আমি বলছি, আর ষড়যন্ত্র করতে দেওয়া যায় না। ষড়যন্ত্রকারী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করতে চাই। তাহলে এই দেশ যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন বঙ্গবন্ধু আমাদের দেখিয়েছেন, মানুষের মুখে হাসি ফোটানো, শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশটাকে পৃথিবীর বুকে একটি উন্নয়নশীল দেশে পরিণত আমরা করতে চাই। এবং এটা সম্ভব ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি যেভাবে শক্ত হাতে স্বাধীনতার পক্ষের শক্তিকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমার বিশ্বাস আমরা আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা কায়েম করতে পারবো। জি, যেতে চাই অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের কাছে। স্যার, আপনার কাছে জানবো যে মাননীয় প্রধানমন্ত্রী আজ তার পিতার দেখানো পথেই সব কিছু করছেন, এবং বঙ্গবন্ধু ওই দিন কিন্তু বলেছিলেন ভাষণে যে যারা দালালি করেছে তাদের ক্ষমা নেই, তাদেরকে দেশের প্রচলিত আইনেই বিচার করা হবে। আমরা তার পরবর্তী ইতিহাস সবাই জানি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে কিন্তু সেই কাজটি শুরু করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল, সেই সোনার বাংলা গড়ার স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা ঠিকঠাক মতো এগিয়ে যাচ্ছেন। আপনার বিশ্লেষণ জানব। ধন্যবাদ। বঙ্গবন্ধু 1314 দিন বাংলাদেশের হাল ধরে রাখতে পেরেছিলেন। এই 1314 দিনে তিনি যে পথ নির্মাণ করেছেন, সেটি বাংলাদেশের জন্য সঠিক পথ। সংস্কৃত সাহিত্যে একটি কথা আছে, রত্ন কর্ষতি তদ্গতিক পরমেক। পথ একজনই বেঁধে দেয়, সেই পথ দিয়ে চলার মানুষের অভাব হয় না, যদি সেই পথে চলতে চায় তারা আর কি। তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই পথে হাঁটছেন, হাঁটার চেষ্টা করছেন। বঙ্গবন্ধু যেমন প্রতিকূলতা ছিল, তারও প্রতিকূলতা আছে মাননীয় প্রধানমন্ত্রীর, এবং পরিবেশ পরিস্থিতির কারণে নানাভাবে তিনি নানান চাপের মধ্যে থাকেন। তা সত্ত্বেও দেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, তার মধ্যে বঙ্গবন্ধু দেখানো পথের অনেকটাই জুড়ে আছে বলে আমি মনে করি। তবে আমার কথা হচ্ছে যে সব বঙ্গবন্ধুর দেখানো পথে চলছে বাংলাদেশে, সেটা বলাটা ঠিক হবে না। বললাম যে তার উপর চাপ আছে অনেক ধরনের, কারণ পরিস্থিতি বঙ্গবন্ধুর সময় যা, এখন হয়তো আরো জটিল হয়ে গেছে, সেটা বুঝতে হবে। কারণ বঙ্গবন্ধু বলেছিলেন ওই ভাষণে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র, যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। বাংলাদেশের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। 12ই অক্টোবর 1972 বাংলাদেশ গণপরিষদে ভাষণ দিতে গিয়ে আরেকটি নীতির কথা বলেন, জাতীয়তাবাদ, যা সংবিধানে এলো 4টি রাষ্ট্রীয় নীতি হিসাবে। ধর্মনিরপেক্ষতা,
শুধু তাই না, লক্ষ্য করুন তার নেতৃত্বে যে সংবিধানটি আমরা পেলাম 325 দিনে, আমরা মুক্তিযুদ্ধ করেছি পৃথিবীর সংক্ষিপ্ততম সময়, 8 মাস 21 দিন, 9 মাস নয়, আমার অনুপুঙ্খ হিসাব। ইতিহাসে 1 ঘন্টার হেরফেরে অনেক কিছু হতে পারে, সেই জন্য 9 দিন আমার কাছে অনেক বড়। যাকে আমরা পৃথিবীর মধ্যে সংক্ষিপ্ততম সময়ে সংবিধান করেছি 325 দিন। বঙ্গবন্ধুজি বলেছেন, বাঙালি এবার যা করেছে তার নজির ইতিহাসে নাই। বাঙালি কিন্তু অনেক কিছু কাজ করেছে যার নজির ইতিহাসে নাই। সেই সংবিধানে যেটা দিলেন তিনি, তৃতীয় দুনিয়ার প্রেক্ষাপটে অনেকাংশে উন্নততর সংবিধান, এবং এই সংবিধানের 12 এবং 38 ধারা অনুযায়ী বাংলাদেশে ধর্মভিত্তিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, ধর্মভিত্তিক রাজনীতি সব নিষিদ্ধ ছিল। আজকে সে অবস্থায় নাই। তার কারণ দুধ কলা দিয়ে সাপ পোষা হয়েছে। অনেক কষ্ট করে যে কাজটি বঙ্গবন্ধু করেছিলেন, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া সমূলে বিনাশ করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ছিনতাই করে ফেলেছিলেন। মিনি পাকিস্তান হতে যাচ্ছিল। একদম উল্টো পথে যাত্রা আর কি। হ্যাঁ, উল্টো পথে যাত্রা, বিপরীত স্রোতে সাঁতার আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিপরীত স্রোতে সাঁতার হচ্ছে, খুবই কষ্টকর। কাজেই সবকিছু যে তিনি বঙ্গবন্ধুর পথ ধরে যেতে পারছেন তা নয়, তিনি চেষ্টা করছেন। এই ঐকান্তিকতাকে আমরা অভিবাদন জানাই। অন্তত অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন। বাংলাদেশ হবার পরপরই আমি তো একটা উদ্ধৃতি দিলামই সাংবাদিকের মন্তব্য। স্যার, যে পাকিস্তানকে হারিয়ে পরাজিত করে আমরা আজ স্বাধীন, সেই পাকিস্তান থেকে আমরা অর্থনৈতিক, সামাজিক অনেক সব এগিয়ে। সূচকে আজকে অনেক এগিয়ে। পাকিস্তান তো ব্যর্থ রাষ্ট্রের পর্যায়ভুক্ত হয়ে গেছে। তার একটি বড় কারণ হচ্ছে পাকিস্তান সবসময় সামরিক বাহিনী নিয়ন্ত্রিত হয়েছে। সেই জন্য কিন্তু পাকিস্তান কোনোদিনই উঠে দাঁড়াতে পারছে না, কোনোদিনই উঠে দাঁড়াতে পারছে না। আমরা বেঁচে গেছি যে 90-এর পর থেকে সামরিক বাহিনীর রাজনৈতিক অভিলাষ থেকে মুক্ত হয়েছি। আমাদের সামরিক বাহিনী অনেক পেশাদার, অনেক দূরদর্শী হয়ে উঠেছে এখন আর কি। যাকে তো যা বলছিলাম যে বঙ্গবন্ধু সম্পর্কে তো কিসিঞ্জারের কথাই ছিল, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হবে, ভিক্ষার পাত্র নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। সেই বঙ্গবন্ধুর জীবদ্দশায় বাংলাদেশের গড় প্রবৃদ্ধির শতাংশ ছিল 7। আমরা তো 8.3 করে করোনার আগে আত্মপ্রসাদ পেয়েছি, কিন্তু বঙ্গবন্ধুর সময় একেবারে 0 থেকে যাত্রা শুরু করে 7% নিয়েছিলেন, সেটা মনে রাখতে হবে। তো সেই জন্যে ওই পথে এখন তো বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। অর্থনৈতিক প্রবৃত্তি, আপনি যেটা পাকিস্তান, ভারতকেও ছাড়িয়ে গেছি আমরা, ভারতকে ছাড়িয়ে গেছি। ভারতের মুদ্রা বাংলাদেশের মুদ্রা চাইতে অনেক দুর্বল হয়ে পড়েছে এখন আর কি। তো কাজেই অন্তত ওই দিকটা তো হয়েছে। আদর্শের দিকটা নিয়ে আমাদের একটু সমস্যা আছে, এটা আমি ইঙ্গিত করলাম আর কি। তো সব কাজ তো আর একবারে হয় না, হতে শুরু করলে ধীরে ধীরে হয়। তা আমরা সেই দিনটির প্রত্যাশা করব, কারণ আমি বঙ্গবন্ধুর ওই কথাটা শুনেছি, আমার কানে আজও বাজছে যে বাংলাদেশের ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। তো রাষ্ট্রের সংবিধানে যদি রাষ্ট্রধর্ম থাকে তাহলে রাষ্ট্রধর্ম ভিত্তি হয়ে যায় ধর্মীয়। তো যাকে তো ব্যাপার, এবং যে কারণে এই ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক গোষ্ঠী এত বেশি আস্কারা পেয়েছে বাংলাদেশে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে তারা হাত দিয়েছে। জি স্যার, খুব কষ্ট লাগে মুজিব বর্ষে, খুবই কষ্ট লাগে যে মানুষটি না হলে বাংলাদেশ হতো না, তার ভাস্কর্যে হাত দিয়েছে তারা। কিন্তু আমি তো বারবারই বলছি যে কোরআনের কোন আয়াতে লেখা আছে
আপনারা যা বলছেন, প্রত্যেক মুসলমান রাষ্ট্রে ভাস্কর্য আছে, খোদ সৌদি আরবে আছে। তা আপনারা কোত্থেকে পেলেন? এত মুসলমান কোত্থেকে হলেন? আল্লাহ যা বলেছেন তা করতে আমি বাধ্য। কোরআন তো শুধু মুসলমান না, গোটা মানব জাতির জন্য দিক নির্দেশনা। তো যাই, আমার প্রশ্নটি অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, যারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে না, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, তাদেরকে এতটুকু আশকারা দেওয়াটা ঠিক হলো। যে কোনো মূল্যে তাদের সঙ্গে লড়াই করতে হবে আমি মনে করি। ওখানে রাজনীতির বুদ্ধি বিবেচনা আমার কাছে বিবেচ্য নয়। স্যার, আমি একটু সুযোগ দিতে চাই জনাব হিলাল ফয়েজিকে। হিলাল ফয়েজি, আমরা বলছিলাম যে আদর্শের লড়াই এখনো রয়েছে। বঙ্গবন্ধু যে আদর্শে দীক্ষিত করেছিল বাঙালিকে, সেই সময়েও কিন্তু এই যে পাকিস্তানপন্থী বা পাকিস্তানি ভাবধারার বিশ্বাসী যারা ছিল, পরাজিত শক্তি, পরাজিত শত্রুর দল, তারা কিন্তু আজও বাংলাদেশে ঘাপটি মেরেছিল, এখন প্রকাশ্যেও এসেছে। বঙ্গবন্ধুর আদর্শে আমরা আমাদের দেশে যারা বিশ্বাস করে, আজকে লড়াই করার সময় এসেছে যে একটি আদর্শ, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গিয়েছিলেন, সেই সংবিধানকে আবারও সেই সংবিধান অনুযায়ী দেশ চলা। আপনার বিশ্লেষণ জানবো। আমার কাছে মনে হয় 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের যে বিজয় হয়েছে, তার মূল্যায়নে আমরা কিছুটা ভুল করেছি। আমরা বলেছি বিভিন্নভাবে দেশে সাম্প্রদায়িকতার চিরতরে কবর হইয়া গিয়াছে। আমরা মনে করেছি যে জনগণের মধ্যে সাম্প্রদায়িক চেতনা অনেক কমে গেছে। এইখানে বিশ্লেষণে এইটুকু ভুল আমার বিবেচনায়, যে মুসলিম মানুষ থেকে পাকিস্তানের রেফারেন্ডামে 1946 সালে বাংলাদেশের কৃষক প্রধান জনতা ভোট দিয়ে পাকিস্তান এনেছিল, পশ্চিম পাকিস্তানে কিন্তু ভোটে পাকিস্তান জিতে নাই। রেফারেন্ডামে 46 সালে বাংলাদেশের মুসলমানরা ভোট দিয়ে পাকিস্তানের পক্ষে বলেছিল। সেই বাংলাদেশে পশ্চিম পাকিস্তানি শাসকদের অত্যাচারে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা ভৌগোলিক এবং অর্থনৈতিক স্বাধীনতাটা অর্জন করেছি, স্বাধীন মানচিত্র তৈরি করেছি, কিন্তু চেতনার স্তর জনসাধারণের ওইভাবে যেইভাবে বিচার করেছি ওইভাবে ছিল না। তারপর বঙ্গবন্ধুকে হত্যার পর সহজেই যে তারা জনগণের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল করতে পারলো এবং একটা প্রতিষ্ঠা পেল, তার কারণটা হচ্ছে যে জনগণের ভিতরেও ওই সাম্প্রদায়িক মুসলিম মানুষটাকে জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। অবস্থা দেখেন যে অনেক এখনকার মুক্তিযুদ্ধের পক্ষে অনেকে আছেন, ইতিহাসবিদ আছেন, যারা বলছেন যে সমাধান দিচ্ছেন বঙ্গবন্ধু, জিয়া, ভাসানী তিনজনকে ঘোষণা করা হোক জাতির প্রধান ব্যক্তিত্ব হিসাবে, এরকম ঘোষণাও আমরা শুনতে পেয়েছি। অথচ এখন আবার মুক্তিযুদ্ধের পক্ষে তারা। তো আসলে ওরা সামরিক নেতৃত্ব সবটুকু দখল করে এবং ওই সাম্প্রদায়িক শক্তি, ধর্মীয় রাজনৈতিক শক্তিকে পুনর্বাসিত করার জন্য পরিকল্পিতভাবে যা যা করার সব করেছে, এরশাদ সহ, জিয়া সহ সব করেছে। তারপরে বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে, আমি তো নিজে ভাবতে পারিনি। আমি এইখানে কৃতিত্ব দিতে চাই জননেত্রী শেখ হাসিনাকে, যে তিনি অনেক কায়দা কৌশল করে 96 সালে ক্ষমতায় এসেছেন জনতার সমর্থন নিয়ে, কিন্তু কায়দা কৌশল করতে হয়েছে অনেক। এবং আজও পর্যন্ত কায়দা কৌশল করে ওনাকে অনেকগুলো জায়গায় নিতে হয়, যেগুলো আমাদের কাছে মনে হয় যেন আমরা পরাজিত হয়ে বা নানাভাবে করছি। আমার কাছে মনে হয় এই কায়দাগত কৌশল যেগুলো নিয়েছেন, কখনো বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতার ব্যাপারটি
অসাম্প্রদায়িক শক্তির কাছেই তিনি রক্ষা করতে এখনো সক্ষম হয়েছেন, যদিও বারংবার চেষ্টা করা হবে। দুধ কলা দিয়ে কালসাপ প্রসার কোন মহিলা শেখ হাসিনা নন, কিন্তু তাকে কৌশল নিতে হয়েছে। সেই কৌশলগুলো কৌশল আমরা মানতে পারি, কেউ সমর্থন না করতে পারি, শেষ ফলাফল কি এটা দিয়ে বিচার করতে হবে। আর একটা কথা, একটা বাস্তবতা বিচার করতে হবে। সারা পৃথিবীতে দেখেন, আমেরিকা পলিটিক্যাল খ্রিস্টিয়ানিজম, ইভানজেলিক খ্রিস্টিয়ানিজম, পলিটিক্যাল ইসলাম, পলিটিক্যাল হিন্দুইজম, পাশেই পলিটিক্যাল বুদ্ধিজম, সব এক্সট্রিম হয়ে যাচ্ছে। বাংলাদেশ গ্লোবাল মুসলিম এক্সট্রিমিজমের মাঝখানে পড়ে গেছে। এবং আমাদের তরুণদের সঙ্গে ভালোভাবে আলাপ করুন। এখানে মায়া সাহেবরা আছেন, তারা তৃণমূলে দল করেন, তারা যদি ভালোভাবে খোঁজখবর নেন, ওই চিন্তার জায়গাগুলো কিন্তু বদলে যাচ্ছে। গ্লোবাল মুসলিম রিভাইভাল ওই দিকটায়, এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু না, এরা একেবারে বিশ্বব্যাপী ওই পলিটিক্যাল ইসলাম, পলিটিক্যাল খ্রিস্টানিজম, পলিটিক্যাল বুদ্ধিজম সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি অনেক জটিল। এর মাঝখানে শেখ হাসিনা কাজ করছে। এই জটিল পরিস্থিতিতে আমাদের অনেক বুদ্ধি প্রয়োগ করে, বিবেচনা প্রয়োগ করে আমাদের স্ট্র্যাটেজি ট্যাকটিক্স নিয়ে আগাতে হবে। কারণ মানুষকে মানবিক এবং উদার করার লড়াই এত সহজ নয়। যে আমরা একদম শেষ দিকে চলে এসেছি, ফাঁদে পড়ে যাই, খুব সহজেই আমরা ফাঁদে পড়ে যাই। সাধারণ মানুষ তো আরো বেশি ফাঁদে পড়ে। সুতরাং এই থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমার মনে হয় আমাদের এই যারা অসাম্প্রদায়িক লিবারেল শক্তি, তাদের ঐক্য মজবুত করে তাদের কর্মধারা এক জায়গায় নিয়ে আসা দরকার। এবং এক্ষেত্রে আমি সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাবো। জি, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য হিলাল ফয়াজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়াবীর বিক্রম, আপনাকে। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ দিকে, আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনাকে। আমরা অনুষ্ঠান শেষ করব। দর্শক, শেষ করব আজকের ইভালি 21-এর রাত। আমাদের আলোচনায় যে বিষয়টি বেরিয়ে আসলো, যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জাতি হিসেবে তার পাশে সবাইকে দাঁড়াতে হবে। আর আশা করব যে বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে একটি উন্নত রাষ্ট্র উপহার দেবেন। সেই আশা নিয়ে শেষ করছি আজকের ইভালি 21-এর রাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।